Thank you and welcome back to our channel Special Science Classes. আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত পরিবর্তী প্রবাহ মানে অল্টারনেটিং কারেন্ট নিয়ে আলোচনা করব আজকে প্রথম পর্ব। তো আমরা যে প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ নিয়ে আলোচনা করেছি ক্লাস 10 এ হোক বা 12 এ হোক, সে প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ দুই প্রকার, ডিসি এবং এসি, ডাইরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিং কারেন্ট, সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহ। তো এতদিনে চলতড়িৎ বা প্রবাহী তড়িতের যে তড়িৎ প্রবাহ সংক্রান্ত আলোচনা করেছি, আমরা ওহমের সূত্র থেকে শুরু করে অ্যামমিটার, ভোল্টমিটার, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে যে আলোচনা করেছি, তা সবই হচ্ছে আসলে সমপ্রবাহ বা ডিসির জন্য প্রযোজ্য। আজকে একটা নতুন অধ্যায়, চলতড়িৎ বা প্রবাহী তড়িতের একটা নতুন শাখা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করব। তো আমরা ডিসি কারেন্ট সম্পর্কে জানি যে সমপ্রবাহ বা ডিসি কারেন্ট সম্পর্কে কি জানি আমরা? সমপ্রবাহ বা ডিসি কারেন্ট আসলে কি? একমুখী প্রবাহ। অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে তড়িৎ প্রবাহিত হয়। বিশেষ করে ব্যাটারি, চলতি ভাষায় বলি আমরা, তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে যে তড়িৎ বর্তনীতে প্রবাহিত হয়, টর্চ জ্বালাচ্ছি, টর্চের মধ্যে ব্যাটারি আছে, ঘড়ি দিয়ে ব্যাটারি দিয়ে ঘড়ি চলছে, তো ব্যাটারি বা তড়িৎ কোষ দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় বর্তনীতে, সেটা হচ্ছে সমপ্রবাহ, একমুখী প্রবাহ। এই তড়িৎ প্রবাহের উৎস কি? তড়িৎ কোষ বা ব্যাটারি হচ্ছে সোর্স, তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে বর্তনীতে মানে সার্কিটে প্রবাহিত হয় ডিসি কারেন্ট, একমুখী, অর্থাৎ এর সাইন চেঞ্জ হয় না। এই ডিসি বা ডাইরেক্ট কারেন্টের মান, প্রবাহের মান স্থির হতে পারে বা পরিবর্তনশীল হতে পারে, কিন্তু দিক পরিবর্তন হবে না। বা সাইন বলা যায় এটাকে। একদিকেই প্রবাহিত হবে। এবং ডিসি কারেন্টের যে সোর্স ব্যাটারি, তড়িৎ কোষ, তাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। তোমরা জানো এগুলা, ডিটেলস বহু আলোচনা হয়েছে। তো এটা হচ্ছে ডিসি কারেন্টের উৎস। ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক থেকে তড়িৎ প্রবাহ, ধনাত্মক অভিমুখ থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়, ঋণাত্মকে এসে প্রবেশ করে। অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহের উল্টো দিকে আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ ধরি। এর যদি চিত্র কিছু অঙ্কন করি আমরা ডিসি কারেন্টের, তো টাইমের সঙ্গে কারেন্টের অভিমুখ একদিকেই থাকে। এটা স্থির মানের, পরিবর্তনশীল মানেরও করা যায়। এটা সময়ের সঙ্গে কারেন্ট একই দিকে থাকবে, পজিটিভ সাইডে আছে, মান পরিবর্তনশীল কিন্তু পজিটিভ সাইডে আছে। অথবা যদি নেগেটিভ সাইডে আসে তো নেগেটিভ সাইডে থাকবে তড়িৎ প্রবাহ। টাইমের সঙ্গে তড়িৎ প্রবাহ একই দিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হয় না। এটা হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি বিভব আমরা ভোল্টমিটারে মাপি, ডিসি তড়িৎ প্রবাহ মাত্রা
আমরা অ্যামমিটারে মাপি, এগুলো আমরা জানি। কিন্তু আমাদের বাড়িতে এই মুহূর্তে আমার ঘরে যে লাইট জ্বলছে বা ফ্যান চলছে, এগুলো ব্যাটারি বা তড়িৎ কোষ থেকে না, এই কারেন্টটা হচ্ছে এসি কারেন্ট। বাড়িতে যে এসি কারেন্টের বিভব আসে 220 ভোল্ট বলি আমরা, 50 হার্জ। তো 220 ভোল্ট, এই ভোল্টেজটা কিন্তু 220 ভোল্ট স্থির থাকে না, 0 থেকে প্রায় 311 ভোল্টেজ পর্যন্ত আপ ডাউন করে ভোল্টেজটা, পরিবর্তনশীল ভোল্টেজ, পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ, এসি কারেন্ট। তো পরিবর্তী প্রবাহ মানে অল্টারনেটিং কারেন্ট, এসি। এই কারেন্টের মুখ্য কথা কি, যে তড়িৎ প্রবাহের অভিমুখ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় বা বিপরীতমুখী হয়। ব্যাটারি থেকে হয় না এই তড়িৎ উৎপন্ন। প্রবাহের মানে তড়িৎ প্রবাহের মান ও দিক উভয়ই পরিবর্তনশীল। তো ব্যাটারি থেকে উৎপন্ন হয় না, তো কি থেকে উৎপন্ন হয়? এসি জেনারেটর বা ডাইনামো। ডাইনামো ক্লাস 10-এও একটু পড়েছো, যে তড়িৎ চুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে, কাকে? তড়িৎ চুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে একটা কয়েল বর্তনী, আয়তাকার হোক বা বৃত্তাকার হোক, আয়তাকার বর্তনী যদি দুটা চুম্বক মেরুর মাঝখানে রোটেট করে, আবর্তন করে, তো চৌম্বক বলরেখার সংখ্যা পরিবর্তিত হয়। চৌম্বক বলরেখার সংখ্যা পরিবর্তিত হলে কি হবে? সেখানে তড়িৎচালক বল সৃষ্টি হবে। আমরা ফ্যারাডের ল পড়েছি। তড়িৎচালক বলের চৌম্বক বলরেখার পরিবর্তনের হারের উপর তড়িৎচালক বল আবিষ্ট যেটা হবে তার মান নির্ভর করে, এবং বদ্ধ বর্তনী হলে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। এই তড়িৎ প্রবাহটা হচ্ছে এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। তো এসি জেনারেটর যাকে বলি আমরা, এসি জেনারেটর বা ডাইনামো বলা হয়। ডাইনামো থেকে কি হয়? এসি প্রবাহ বর্তনীতে পাঠানো যায়। ক্লাস 10 এটাও পড়েছো যে এসি কারেন্টের বিশেষ কিছু সুবিধা রয়েছে। ডিসির চাইতে, ডিসি কারেন্ট তৈরি করতে খরচ বেশি, বেশি দূর পর্যন্ত সঞ্চালিত করা যায় না, যন্ত্রপাতিগুলো টেকসই কম হয়। কিন্তু এসি কারেন্টে যন্ত্রপাতির টেকসই বেশি হয়, বহুদূর পর্যন্ত সম্প্রসারিত করা যায়, উৎপন্ন করতে খরচ কম হয়। ব্যাটারির কারেন্টকে আর বহুদূর পাঠানো সম্ভব হয় নাকি? ভোল্টেজ ডাউন হয়ে যাবে। আর এসিকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ আপ ডাউন করতে পারি প্রয়োজন মতো। তো সেই জন্য এসি কারেন্ট অনেক বেশি সুবিধা। তবে এসি কারেন্টের ভোল্টেজ স্থির থাকে না, 0 থেকে পিক ভ্যালু পর্যন্ত, শীর্ষমান পর্যন্ত পাল্টাপাল্টি করে। বা তড়িৎ প্রবাহ মাত্রা সেটাও 0 থেকে পিক প্রবাহ মাত্রা পর্যন্ত পরিবর্তনশীল হয় সময়ের সঙ্গে। এই যে লাইটটা জ্বলছে, এখানে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে যার কারণে লাইট জ্বলছে, এই তড়িৎ প্রবাহ 100 বার প্রায় শূন্য হয়ে যায়। অর্থাৎ লাইটটা ব্লিঙ্ক করে, কিন্তু সেকেন্ডে 100 বার,
সেকেন্ডে 100 বার যদি হয়, আমরা জানি আমাদের চোখ সম্পর্কে পড়েছি, আমরা ক্লাস 10-এও পড়েছি যে দৃষ্টি নির্বন্ধ থাকে, 1/10 সেকেন্ডের মধ্যে পরিবর্তনকে আমরা ধরতে পারি না, কিন্তু এটা 100-এ 1 ধরা মুশকিল। তাই আমরা ব্লিঙ্ক যে করে লাইটটা সেটা ধরতে পারি না, কিন্তু এই এসি কারেন্টের মাধ্যমে লাইটে বলি বা ফ্যানে বলি কি হয়, সেকেন্ডে 100 বার 0 অ্যাম্পিয়ার বা 0 ভোল্ট হয়ে যায়, কিন্তু আমরা ধরতে পারি না। আর এটাও মনে রাখা দরকার যে আমরা যে বিভব, এসি কারেন্টের যে বিভব বলি বা তড়িৎ প্রবাহ মাত্রা বলি, সেগুলো আর কিছুই না, সেগুলো হচ্ছে বিভবের আরএমএস ভ্যালু বা কারেন্টের আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু। গড় না, গড় মান 0 হয়ে যায়। এসি কারেন্টের যে সোর্সটাকে এরকমভাবে চিহ্নিত করা যায়, প্লাস মাইনাস পাল্টাপাল্টি করে, তো একদিকে প্লাস একদিকে মাইনাস দেওয়া সম্ভব না। কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কখনো এদিকে যায় কারেন্ট, কখনো ওইদিকে যায়। কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে আমরা বলতে পারি কোনো এক মুহূর্তে কারেন্ট এদিকে যাচ্ছে, কোনো এক বিশেষ মুহূর্তে বা কোনো এক মুহূর্তে কারেন্ট এইদিকে যাচ্ছে, পর মুহূর্তে আবার ওইদিকে যাবে। এইভাবে তড়িৎ প্রবাহিত হয়। বিভবেরও আপ ডাউন ঘটে, 0 থেকে পিক ভ্যালু পর্যন্ত। তড়িৎ প্রবাহ মাত্রারও আপ ডাউন ঘটে, পরিবর্তনশীল 0 থেকে পিক ভ্যালু পর্যন্ত। পিক ভ্যালুকে আমরা ডিনোট করব V0 এবং I0 দিয়ে, মনে রাখবে। এবার এসি তড়িৎ প্রবাহের যদি কিছু চিত্র অঙ্কন করতে চাই, এগুলো একমুখী ছিল, এখানে উভমুখী হবে। কীরকম? সাইন কার্ভ। টাইমের সঙ্গে কারেন্ট একদিকে হবে না, একসময় প্লাস একসময় মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, এরকম পাল্টাপাল্টি করবে। এরকমও কারেন্টের মান পাল্টাপাল্টি করতে পারে। তাই এখানে স্থির মান বলে কিছু নেই, না দিক স্থির না মান স্থির ভোল্টেজের বা তড়িৎ প্রবাহের। আমরা বিভবের যে সমীকরণ, এটা তো পিক ভ্যালু কারেন্টের এবং বিভবের, যদি এর সমীকরণটা নির্ণয় করতে চাই তাহলে মনে রাখতে হবে এদিকে আঁকা ছবিটা, যে এসি জেনারেটর, যদি সংক্ষেপে বলতে চাই, অতি সংক্ষেপে, ক্লাস 10-এও পড়েছো তোমরা, যে এসি জেনারেটর, এটা নর্থ পোল, এটা যদি সাউথ পোল ধরি আমরা, এখানে একটা আয়তাকার তারের কুণ্ডলীকে যদি রেখে দিই, এই কুণ্ডলীকে যদি ঘোরাই আমরা, তারের কুণ্ডলী, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলে চৌম্বক বলরেখা যাচ্ছে। তো যখন ঘোরাবো, চৌম্বক বলরেখার সংখ্যা মানে ফ্লাক্স পরিবর্তন হবে। হবে কি হবে না? যখন চৌম্বক বলরেখার সঙ্গে প্যারালাল হয়ে যাবে 0 ডিগ্রি কোণ, তখন কোনো চৌম্বক বলরেখা ছেদ করবে না এই কয়েলের ভিতর দিয়ে। যখন পারপেন্ডিকুলার হয়ে যাবে, ছেদ করবে বেশি, তাই তো? অর্থাৎ তলের সঙ্গে বলরেখা যদি 90 ডিগ্রি হয়, বা তলের ক্ষেত্র ভেক্টরের সঙ্গে যদি সমান্তরাল হয়, এটা যখনই ঘুরবে, ঘোরার কারণে চৌম্বক বলরেখার সংখ্যা মানে ফ্লাক্সের সংখ্যা পরিবর্তন হবে। তো সেখান থেকে যে আমরা ধরতে পারি এরকম, যে মনে করলাম কয়েলটার মধ্যে n রয়েছে পাক সংখ্যা, তারের পাক সংখ্যা রয়েছে n। এবারে চৌম্বক ক্ষেত্রের জন্য যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, সেটা হচ্ছে b, আর এটার ক্ষেত্রফল a ভেক্টর, এটা হচ্ছে ফাইয়ের মান। এগুলো আলোচনা হয়েছে বহুবার। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? বি এ কস থিটা, থিটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে। ক্ষেত্র ভেক্টরের সঙ্গে এই মুহূর্তে ক্ষেত্র ভেক্টরের সঙ্গে কোণ কত আছে? 90 ডিগ্রি। অর্থাৎ যদি এই বরাবর বলরেখা যাচ্ছে নর্থ থেকে সাউথ, তলটা এরকম আছে, তো তলকে ছেদ করবে না। তলের ক্ষেত্র ভেক্টর 90 ডিগ্রি বলরেখার সঙ্গে, তাহলে ফ্লাক্স 0। তলটা ঘুরে যখন এরকম আসবে, সব বলরেখা ছেদ করে যাবে তলকে, তখন হবে তলের ক্ষেত্র ভেক্টর এই বরাবর আছে, তলের ক্ষেত্র ভেক্টর এই বরাবর, জানি তো তলের সঙ্গে পারপেন্ডিকুলার তলের ক্ষেত্র ভেক্টর, তো এই বরাবর ক্ষেত্র ভেক্টর, বলরেখা এই বরাবর যাচ্ছে মানে 0, তাহলে cos 0-তে ম্যাক্সিমাম আসবে 1 মান। তো আমরা থিটাকে আমরা ওমেগা টি বলতে পারি। ওমেগা যদি কৌণিক
বেগ হয় সময়ের সাপেক্ষে। তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি বলেছিল? আবিষ্ট তড়িৎচালক বল হবে মাইনাস d∅dt। এটাকে যদি ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে তাহলে কি আসবে? কসকে মাইনাস সাইন, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। আসবে কি আসবে না? এটাকে ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে। এবার এই কটা একটা জেনারেটরের জন্য ধ্রুবক, তো এটাকে E0 ধরা যায়, বা এখান থেকে বলতে পারি E = E0 সাইন ওমেগা টি। এই যে সাইন ওমেগা টি এটাই ডিনোট করছে যে পরিবর্তনশীল তড়িৎচালক বল বা বিভব, বা সংক্ষেপে ইটি না ধরে আমরা একবারে বলতে পারি যে এসি ভোল্টেজ V = V0 সাইন ওমেগা টি। এটা বললে চলবে, এটা মনে রাখতে হবে। এসি জেনারেটরে এই টাইমের সঙ্গে যে কোনটা উৎপন্ন করছে ঘূর্ণনের কারণে তার উপর ডিপেন্ড করছে ভোল্টেজটার মান। তাহলে V = V0 সাইন ওমেগা টি। এবার যদি বর্তনীর মধ্যে আর রোধ থাকে তাহলে I কি হবে? I = V0/R সাইন ওমেগা টি। V0/R স্থির, এটা পিক ভ্যালু, এটাকে I0 বলা যায়, I0 সাইন ওমেগা টি। তাহলে যতটুকুন কথা বললাম তার মূল মর্মার্থ হচ্ছে যে এসি অল্টারনেটিং কারেন্টের বেলায় যে জেনারেটর থেকে আমরা তড়িৎ উৎপন্ন করি সেই তড়িৎ প্রবাহের তাৎক্ষণিক মান টাইমের উপর ডিপেন্ড করে। I = I0 সাইন ওমেগা টি, এবং বিভব বা ভোল্টেজ সেটাও টাইমের উপর নির্ভর করে পরিবর্তনশীল V0 সাইন ওমেগা টি, যেখানে V0 ম্যাক্সিমাম মান, I0 কারেন্টের ম্যাক্সিমাম মান। মিনিমাম মান কত? মিনিমাম মান 0, ভোল্টেজের মিনিমাম মান 0। তাহলে আমরা কি জানলাম? যে আমাদের প্রত্যেকের বাড়িতে যে লাইট জ্বলে, টিভি চলে, ফ্যান ঘোরে, হিটার জ্বলে, এই সমস্ত হচ্ছে এসি কারেন্টের ফলে। ডিসি কারেন্ট কোথায়? যেখানে ব্যাটারি চালিত কোনো বৈদ্যুতিক যন্ত্র, সেটা হচ্ছে ডিসি কারেন্ট। টর্চ জ্বালাচ্ছি, ব্যাটারি দিয়ে ঘড়ি চলছে, এগুলা ডিসি কারেন্টের জন্য। এসি কারেন্টের সঙ্গে ডিসি কারেন্টের মূল পার্থক্য কি? ডিসি কারেন্টের তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা একটা নির্দিষ্ট দিকে হয়, মান স্থিরও থাকতে পারে, পাল্টাপাল্টিও করতে পারে। আর এসি কারেন্টের যে এসি ভোল্টেজ সেটাও পাল্টাপাল্টি করে, মানে পাল্টাপাল্টি করে, দিকে পাল্টাপাল্টি করে। তড়িৎ প্রবাহ তারও মান পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়। অর্থাৎ বাড়িতে যে আমাদের ফ্যান চলে, টিভি চলে বা লাইট জ্বলে, এখানে বললাম যে বাড়িতে কত ভোল্টেজ সাপ্লাই হয়, বলছি 220 ভোল্ট। আসলে 220 ভোল্ট সাপ্লাই হয় না, 0 ভোল্ট থেকে 311 ভোল্ট পিক ভ্যালু বিভবের 311 ভোল্ট, আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0 ভোল্ট, ফ্ল্যাকচুয়েট করে। তাহলে 220 ভোল্টেজ বলি যে 220 ভোল্ট বাড়িতে আসে, ওটা অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালু অফ পোটেন্সিয়াল, আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু। তো যেহেতু এসি কারেন্টের বেলায় বিভবের মান পরিবর্তন হয়, তড়িৎ প্রবাহের মান পরিবর্তন হয়, তাহলে কোন মানটা নিব? সেই কারণে কয়েকটা টার্ম উঠে এসেছে। পিক ভ্যালু যেমন, ঠিক সেরকম আছে মিন ভ্যালু, গড় মান, আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার মান। এগুলো নিয়ে আমরা অতি সংক্ষেপে জানবো। তো যেহেতু এসি কারেন্টের আমরা যে গ্রাফগুলো দেখলাম, সাইন গ্রাফ বলি আর যে গ্রাফেই বলি, প্লাস মাইনাস করে যাচ্ছে বা বিভব, তো যদি গড় মান করি প্লাস আর মাইনাস মিলে গড় মানে 0 চলে আসে। গড় মান বার করার বুদ্ধি, মনে করলাম ভি এভারেজ বার করব, যেহেতু টাইমের উপর ডিপেন্ড করে সেজন্য তাৎক্ষণিক মানকে টাইমের সঙ্গে ইন্টিগ্রেশন করে 0 to t, ডিটির ইন্টিগ্রেশন 0 to t দিয়ে ভাগ করতে হবে। মানে ইন্টিগ্রেশন সম্পর্কে তোমার ধারণা আছে খানিকটা নিশ্চয়। যেহেতু টাইমের উপর ডিপেন্ড করে ভি এবং আই, তাই টাইম ইন্টিগ্রাল করতে হবে।
যে সময় ধরে আমরা হিসাব করতে চাই, এবং সে টাইম ইন্টিগ্রেশন দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এভারেজ ভ্যালু পাবো। যদি আই এভারেজ ভাগ করতে চাই তাহলে একই রকম ফর্মুলা, আই ডিটি 0 to t ইন্টু ইন্টিগ্রেশন ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি 0 to t করলে এভারেজ মান পাওয়া যায়। কিন্তু মাথায় রাখতে হবে সাইন ওমেগা টি এর যদি এভারেজ বার করি তাহলে শূন্য চলে আসে, তাই ভি এভারেজ এবং আই এভারেজ শূন্য হয়। কিভাবে শূন্য হয় সেটা এখানে সংক্ষেপে একবার দেখানো যেতে পারে। যে মনে করলাম আই এভারেজ, তাহলে ইন্টিগ্রেশন 0 to t, এটা পূর্ণ চক্রের জন্য, অর্ধচক্রে আবার আসবে না। তাহলে পূর্ণ চক্রের জন্য 0 থেকে t পর্যন্ত, পর্যায়কাল পর্যন্ত আই ডিটি ইন্টিগ্রেশন ডিটি 0 to t। এবার আই এর মান বসাবো, ইনস্ট্যান্টেনিয়াস মানটা I0 sin ওমেগা টি ডিটি ইন্টিগ্রেশন 0 to t ডিটি। কী হবে, I0 তো ধ্রুবক, তো I0 বেরিয়ে আসবে, আর এখানে ডিটিকে ইন্টিগ্রেশন করলে ডিটি 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 মিলে টি হবে, 0 to t বলতে টি টাইম পিরিয়ড হবে, তাহলে I0 বাই টি বেরিয়ে আসবে বাইরে, বাইরে বলতে ইন্টিগ্রেশনের বাইরে। আর সাইন ওমেগা টি কে ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইনটা কি হয়, সাইনটা হয়ে যায় মাইনাস কস, তাহলে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, কস ওমেগা টি বাই ওমেগা, লিমিট কত 0 to t, তাই তো। এবার ওমেগাটা ধ্রুবক বলে ওটা বাইরে নিয়ে আসতে পারি, মাইনাস I0, মাইনাসটা থাকবে দিকে ওমেগা টি। এবার মাইনাস যদি থাকে এটাকে উল্টে দিতে পারি প্লাস করে, তাই তো, নাহলে বাইরেও রাখতে পারো, যেমন পারো করলেই হলো। ওমেগা টি টি টু 0, I0 বাই ওমেগা টি, টি বলতে এখানে টাইম পিরিয়ড, তাহলে কী হবে, 0 মান যদি বসাই টি এর জায়গায়, তাহলে cos 0, cos 0 মানে 1, মাইনাস cos ওমেগা, ওমেগা বলতে 2π/t, আর টি এর মান ক্যাপিটাল টি, তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে I0 বাই ওমেগা টি, এখানে 1 মাইনাস 1, তো 0 আসছে কিনা। সোজা কথায় মনে রাখবে যে সাইন ওমেগা টি, সাইন 2 ওমেগা টি, কস ওমেগা টি, কস 2 ওমেগা টি, এগুলার যদি এভারেজ করি 0 আসে। এটা ফুল সাইকেলের জন্য 0 থেকে t পর্যন্ত পূর্ণ চক্র। আর যদি অর্ধচক্র করি তাহলে কিন্তু 2I0 বাই পাই আসবে, এখান থেকেই করতে পারবে। 0 থেকে t/2 করে দাও। অর্ধচক্রে যদি করি কি কি পাল্টাতে হবে, অর্থাৎ পূর্ণ চক্রে ভি এভারেজ 0 হয়, আই এভারেজও 0 হয়। আর অর্ধচক্র যদি করি, নিজেই করতে পারবে ইচ্ছা করলে, 0 to t/2 করে দেবো, এখানে t/2, এখানে t/2, এখানে t/2, এখানে t/2 আসবে, t/2 এর 2টা উপরে চলে গেল, t/2 এটা আসবে। ওমেগাকে লিখতে পারি 2π/t, t কাটবে, 2 কাটবে, I0 বাই পাই বাঁচলো এখানে। আর ভিতরে t/2 0, এবার cos 0 মাইনাস হচ্ছে 2π/t আর t/2, টি কাটবে, 2 কাটবে, cos পাই মানে -1, মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস যদি হয়ে যায় 2I0 বাই পাই হবে, হবে কি হবে না। অনুরূপে যদি হাফ সাইকেলে ভি এভারেজ করি তাহলে এটা হবে
√2V0/π। কিন্তু ফুল সাইকেলে 0 আসবে এভারেজ মান, মিন মান। এটা আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এসি ভোল্টেজ এসি কারেন্ট। তো আরএমএস ভ্যালু বলতে রুট মিন স্কোয়ার, আরএমএস এর পুরো নাম রুট মিন স্কোয়ার। যদি বার করতে চাই আরএমএস মান, তো উল্টো দিক দিয়ে আসো, আগে স্কোয়ার করো, স্কোয়ারকে মিন করো, মিন করার পরে তাকে রুট করে দাও, তাহলে পেয়ে যাবে তুমি আরএমএস মান। কি বললাম? ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, তাকে আগে স্কোয়ার করো, স্কোয়ারকে মিন করো, মিনকে রুট করো। তাহলে যদি আমি আইআরএমএস বার করতে চাই, তাহলে কি হবে? আগে স্কোয়ার করব, তো আই স্কোয়ার করলাম, তাকে মিন করব। মিন কিভাবে করি? মিন করি একে ডিটির সঙ্গে ইন্টিগ্রেশন করে, ডিটির ইন্টিগ্রেশন দিয়ে ভাগ, এটা হচ্ছে মিন করার ফর্মুলা। যেটা হলো সেটা স্কোয়ার করে তাকে মিন হয়ে গেল, তাকে রুট করব। রুট মানে কি? বাইরে হাফ পাওয়ার করে দিলাম। এটা ক্যালকুলেশন করলে সবসময় কি আসবে? I0/√2, V0/√2, IRMS এবং VRMS এর মান। কিভাবে করা যায়? যদি করতে চাই, মনে রাখবে সাইন স্কোয়ার, আই স্কোয়ার মানে কি করে বাবা? এই যে সাইন স্কোয়ার টার্ম পাবো, ভি স্কোয়ার করলে সাইন স্কোয়ার টার্ম পাবো। সাইন স্কোয়ার টার্মের এভারেজ যদি করতে চাই, তাহলে হাফ আসে, আর রুট করলে 1/√2 আসবে। সেই জন্য I0/√2 এটাতে মান আসবে, আর VRMS-এ V0/√2 আসবে। আর এখানে সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, সাইন স্কোয়ার ওমেগা টি এটাকে লেখা যায় 1 - cos 2 ওমেগা টি বাই 2। নিশ্চয়ই এগুলো জানো তোমরা। cos 2 থিটা ইজুকাল টু 1 - সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 - cos 2 থিটা বাই 2। ওই টাইপের এখানে বসাবো, তাহলে এটা মান বসালাম এই টাইপের। এবার এই 2টা বাইরে বেরিয়ে আসলো, তাহলে I0² / 2t। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ডিটির সাপেক্ষে, ডিটি মাইনাস cos 2 ওমেগা টি ডিটি, তাহলে ডিটিটা হয়ে যাবে টি মাইনাস সাইন 2 ওমেগা টি। এই 2 কিন্তু বাইরে চলে আসছে, তাহলে ডিভাইড বাই 2 ওমেগা। এটাকে পাওয়ার বসাবো, এই লিমিট বসাবো 0 টু ক্যাপিটাল টি, বাইরে হাফ আছে, তাই তো? এবার টি এর মান যখন ক্যাপিটাল টি বসাবো, টি হবে, নেক্সটে -0 বসাবো, তো -0। এখানে যখন 2 ওমেগা আর টি এর মান বসাবো, 2 ওমেগা বলতে হবে 2π/t, কাটাকুটি করে সাইন পার্টটা 0 হবে, আর এই সাইন 0 যখন টি এর মান 0 বসাবো তখন 0, সবই 0 আসবে এদিকে। বাইরে আছে হাফ পাওয়ার, তো এগুলো বাদ দিয়ে দিলাম। টি কাটলো, হাফ পাওয়ার করলে I0/√2 হচ্ছে আরএমএস ভ্যালু, I0/√2 হচ্ছে IRMS। ঠিক অনুরূপে VRMS যদি করি, VRMS ইজুকাল টু V0/√2। অর্থাৎ আমরা যে বাড়িতে 220 ভোল্ট বিভব পাই, সেটা আরএমএস মান 220 ভোল্ট, তার সঙ্গে √2 গুণ করে দাও, তাহলে আমরা পিক ভ্যালু পাবো অফ ভোল্টেজ। এটা করলে 311 ভোল্ট হয়। সেই জন্য বলা হয় 220 ভোল্টের এসি কারেন্ট বেশি বিপজ্জনক 220 ভোল্টের ডিসির চাইতে। এর মানে হলো যে V = V0 সাইন ওমেগা টি, এই এসি ভোল্টেজ যে এসি কারেন্ট তৈরি করে, তাতে সার্কিটে বা বর্তনীতে যে ফলাফল, যে প্রভাব আমরা দেখতে পাই, যদি এই ভোল্টেজের ডিসি ভোল্টেজ, এই কারেন্টের ডিসি কারেন্ট প্রবাহ করে ওই সার্কিটে, অনুরূপ বা সেম প্রভাব আমরা বুঝতে পারি। মানে এই এসি ভোল্টেজকে যে আরএমএস মান পাওয়া গেল, সেটা এটাকে ডিসি হিসাবে
বিকল্প হিসেবে ধরতে পারি। এই পরিবর্তী প্রবাহকে, এই আরএমএস এর মানটাকে এই মানের ডিসি বিকল্প ভাবতে পারি। এসিতে এটা আর ডিসিতে এটা সমান প্রভাব ফেলে, তাই আরএমএসটা সিগনিফিক্যান্ট। 1 নম্বর হচ্ছে পিওর রেজিস্টিভ এসি সার্কিট, মানে কেবলমাত্র রোধযুক্ত এসি সার্কিট। যদি শুধুমাত্র রোধ থাকে এসি সার্কিটে, বর্তনী, সার্কিটের ইংরেজি কি? বর্তনী। আমরা এখানে ছবিটা আঁকাতে পারি, যেটা এসির সোর্স, শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স থাকবে সার্কিটে, আর কিছু না। এটা মনে করলাম চাবি। তাই হচ্ছে সার্কিটটা। এখানে ভোল্টেজ হচ্ছে পরিবর্তনশীল ভোল্টেজ V0 sin ωt। এটা হচ্ছে সুইচ, রোধের মান হচ্ছে R। কারেন্ট কোন দিকে যাবে বলা মুশকিল, কারেন্ট কোন দিকে যাবে বলা মুশকিল। মনে করলাম তাৎক্ষণিকভাবে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কারেন্ট এই দিকে যাচ্ছে, কারেন্ট এই দিকে যাচ্ছে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে, কোনো এক মুহূর্তে। সবসময় তো ফ্ল্যাকচুয়েট করে, এদিকে যায় এদিকে যায় এদিকে যায় এদিকে যায়, দিক পরিবর্তন করে। কোনো এক মুহূর্তে কারেন্টটা ওই দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে কারচফের সূত্র প্রয়োগ করে সমীকরণ তৈরি করতে পারি। কারচফ ল কি বলছে? ওই মুহূর্তে বদ্ধ বর্তনীতে কি জানি আমরা, যে বিভব V মাইনাস IR ইকুয়াল টু 0। মানে কারচফের সূত্র মনে আছে যে কোনো বদ্ধ বর্তনীর মোট বিভব শূন্য হবে, বদ্ধ বর্তনীর মোট বিভব শূন্য হবে। তো এখানে বিভব মনে করলাম V যাচ্ছে, এখানে কত বিভব পতন হবে? IR, I যদি কারেন্ট যায়। এবার এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, কারেন্টের দিকে যাচ্ছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে IR, ওটাকে মাইনাস ধরতে হয় উচ্চ থেকে নিম্নতে গেলে, যেহেতু নিম্নতে যাচ্ছে। তো এখান থেকে পাচ্ছি আমরা IR ইকুয়াল টু V, বা এখান থেকে পাচ্ছি I ইকুয়াল টু V/R। আর V এর মান কত? V এর মানে যে V0 sin ωt। এটা কোন একটা মুহূর্তে, যখন সাইন আসলো এটা কোন একটা মুহূর্তে। এবার I ইকুয়াল টু কি? V0/R কে বলা যায় I0, ম্যাক্সিমাম মান, শীর্ষ মান। I0 ইকুয়াল টু V0/R, কারণ শুধু রেজিস্ট্যান্স হয়েছে আর কিছু নাই। তাহলে I0 sin ωt, I0 sin ωt, এটা আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, শীর্ষ মান V0/R। যদি দেখি আমরা যে V এর মান ছিল V0 sin ωt আর I এর মান হচ্ছে I0 sin ωt। তো এই যে ফেজ, যাকে ফেজ বলছি আমরা, দশাটা হচ্ছে একই, দশা পার্থক্য 0, ফ্রিকোয়েন্সি সমান, কম্পাঙ্ক একই, I ও V এর দশা পার্থক্য 0। ওমেগাটি হচ্ছে দশা, তো ওমেগাটি মাইনাস ওমেগাটি 0, মানে একই অভিমুখে যাবে। তাই যদি এর আমরা ফেজর ডায়াগ্রাম অঙ্কন করি, কি জিনিস? ফেজর ডায়াগ্রাম। বাংলায় বলছে ঘূর্ণি চিত্র বা ঘূর্ণি ভেক্টর। ঘূর্ণি ভেক্টর বলতে কিরকম? V এর অভিমুখ আর I এর অভিমুখ একই দিকে, কিন্তু আইটা একটু কম। আইটা কম কেন?
এই যে V0 বাই আর দিয়ে ভাগ করেছি, ভাগ করলে খানিকটা কমবে, তাই I0টা খানিকটা কম। তো এরকম অঙ্কন করা যায়, এটা না নিলেও হবে, এটা T, এটা হচ্ছে V0 পিক ভ্যালু, এই দৈর্ঘ্যটা হচ্ছে V0 এর পিক ভ্যালু। দশা কত? 0 থেকে T = 0 মনে করলাম। দশা হচ্ছে ওমেগা টি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি, এই যে ওমেগা টি লেখা আছে। তো V0 যেদিকে, V0 এর দশা আর I0 এর দশা তো সমান, তো I0টা এদিকেই হবে, তাই I0টা এদিকেই নেব, কিন্তু দৈর্ঘ্যটা একটু ছোট নেব। পিক ভ্যালু I0, লেন্থ অফ দ্য অ্যারো উইল বি স্মলার দেন V0। তাই এই লেন্থটা হচ্ছে পিক ভ্যালুর মান, আর এই অক্ষের এর যে অভিক্ষেপ পড়বে প্রজেকশন, এই প্রজেকশনটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মান। V0টা নিচে নেমে গেল, ইনস্ট্যান্স মান কমে যাবে। V0টা এই অ্যাক্সিসের সঙ্গে মিলে গেল, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু 0 হয়ে গেল, কিন্তু পিক ভ্যালু তো ফিক্সড, দৈর্ঘ্যটা তো ফিক্সড। তাই V0 I0 মানটা ফিক্সড, বাট V and I ভেরিয়েবল, প্রজেকশনটাকে VI ধরা হয়। তো V0 I0 এদের অভিমুখ একই, বা V এবং I এর অভিমুখ একই। এটা যদি V ধরি তাহলে এটা I ধরবো, এরকম আঁকা যায় বা এরকম আঁকানো যায়। তাৎক্ষণিক ক্ষমতা মনে আছে ক্লাস 10-এর ক্ষমতার ফর্মুলা? আমি ক্লাস 10-এ বলি P = ভাই, মনে রাখবে P = ভাই। তো V এর মান হচ্ছে V0 sin ওমেগা টি, I এর মান হচ্ছে I0 sin ওমেগা টি, V0 I0 স্থির মান sin স্কোয়ার ওমেগা টি। এবার যদি আমরা গড় মান নিই, আমরা তখনই কি জানলাম? গড় মান সবসময় কি হয়? এটাকে P0 ধরে নিলাম, sin স্কোয়ার ওমেগা টির গড় মান হয় হাফ, তাহলে হবে P0/2। P0/2 হচ্ছে P এভারেজের মান এই পিওর রেজিস্টিভ এসি সার্কিটের বেলায়। তরঙ্গ চিত্র বা ওয়েভ ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম কি হবে? সাইন গ্রাফ, এটা মনে করলাম T। সাইন গ্রাফ যদি নিই আমি, প্রায় ইকুয়াল ডিস্টেন্স নেব। সাইন T0-তে সাইন এর মান 0, সাইন গ্রাফ এরকম হয়। তাহলে এটা কি? এটা হচ্ছে V0 sin ওমেগা টি, VI এর মানে দেখি। আর কারেন্টের মান কি? একই রকম গ্রাফ, একই ফেজে আছে, একই রকম বিষয় রয়েছে, শুধু দৈর্ঘ্যে একটু ম্যাগনিটিউড একটু কম হবে। সেই জন্য সাইনের মানটা, কারেন্টের মানটা এখান থেকেই উঠবে, একটু নিচে নামবে। এই কালোটা হচ্ছে I0 sin ওমেগা টি। এটা হচ্ছে তরঙ্গ চিত্র। তো আরও দুটো এসি সার্কিট বা এসি বর্তনী, একটা পিওর ইন্ডাকটিভ বিশুদ্ধ আবেশযুক্ত, আর একটা বিশুদ্ধ ধারকযুক্ত পিওর ক্যাপাসিটিভ এসি সার্কিট। আমরা এখানে কারশফের সূত্র প্রয়োগ করতে পারি যে যদি তড়িৎ প্রবাহ কোনো একটা বিশেষ মুহূর্তে এদিকে হয়, তড়িৎ প্রবাহ তো পাল্টাপাল্টি করে, কোনো একটা বিশেষ মুহূর্তে এদিকে তড়িৎ প্রবাহের বৃদ্ধি কি করবে? এই একটা তড়িৎ চালক বল তৈরি করবে উল্টো দিকে। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সেলফ ইন্ডাকশন জানি, সাবেশাঙ্ক যাকে বলা হচ্ছে, এল হচ্ছে সাবেশাঙ্কর মান কয়েলটার। তাহলে সেখান থেকে কারশফের সূত্র যদি প্রয়োগ করি, আর লিখছি না, কারশফের সূত্র প্রয়োগ করে আমরা পাচ্ছি ভি, এই ডিরেকশন অনুযায়ী V - L dI/dt = 0। ভি হচ্ছে পরিবর্তনশীল ভোল্টেজ, আর উল্টো দিকে দিবে, সেজন্য মাইনাস হবে। আর এটার বেলায় কি হবে?
এটার বেলায় হবে ভি, এখানে বিভব হবে, কারেন্ট এদিকে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে হবে কিউ বাই সি, ভি মাইনাস কিউ বাই সি ইজ ইকুয়াল টু 0 বা ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। কারশফের সূত্র প্রয়োগ করলে তো এখান থেকে পাচ্ছি এল ডিআই ডিটি ইজ ইকুয়াল টু ভি, তাহলে ডিআই ইজ ইকুয়াল টু ভি বাই এল ডিটি। তাহলে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো আমরা আই ইজ ইকুয়াল টু ভি এর মান বসাবো V0 সাইন ওমেগা টি ডিটি, এলটা বাইরে বেরিয়ে আসবে, আচ্ছা আপাতত ভিতরে রাখি, ইজ ইকুয়াল টু V0 বাই এল, এটা আসবে cos ওমেগা টি ডিটি, কি আসবে, একটা মাইনাস আসবে, তো সাইন যদি cos হয় ইন্টিগ্রেশনে মাইনাস হয়, তাহলে একটা মাইনাস আসবে এখানে বাই ওমেগা, ওমেগাটাকে এদিকে নিয়ে নিতে পারি, মাইনাস V0 বাই ওমেগা এল cos ওমেগা টি। এবার এটাকে ইচ্ছা করলে আমরা V0 বাই ওমেগা এল এটাকে I0 মনে করতে পারি, যেখানে I0 ইজ ইকুয়াল টু V0 বাই ওমেগা এল। আমরা তো জানি কারেন্ট মানে কি, বিভব বাই রোধ, এটা রোধের মতো কাজ করে, ওমেগা এল রেজিস্ট্যান্সের মতো কাজ করে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলা হয় এটাকে, এক্সএল বা আবেশী প্রতিঘাত, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এবারে যে মাইনাসটা আছে cos ওমেগাটিকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, সাইন ওমেগা পাই বাই 2 মাইনাস ওমেগা টি, তাই তো, কিন্তু বাইরে মাইনাস আছে, ওই জন্য ওমেগা টিটা আগে নিব আর ওটাকে পরে নিব, I0 মাইনাসের জন্য ওমেগা টি মাইনাস পাই বাই 2, তাহলে I ইজ ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2, আর ভি কি ছিল, ভি ছিল V0 সাইন ওমেগা টি। তাহলে ভি এর যে ফেজ ছিল, কারেন্টের ফেজ পাই বাই 2 কমে গেছে, পিছিয়ে গেছে, সেজন্য যদি ফেজর ডায়াগ্রাম বানাই এটাকে আমরা, এটার একক কি, ওহমের একক হচ্ছে, যদি ফেজর ডায়াগ্রাম বানাই তাহলে ভি ছিল ওমেগা 0-তে, ওমেগা টি V0, ওমেগা টি থেকে ওমেগা টি যেখানে পৌঁছালো পাই বাই 2 পিছিয়ে থাকবে I0 মান, তো এখান থেকে পাই বাই 2 পিছিয়ে দৈর্ঘ্যটা কম হবে ওটার চাইতে, এখানে পৌঁছে গেছে ডেস্টিনেশন, ওমেগা টি মানে এখান থেকে 90 ডিগ্রি, এটা হচ্ছে I0, এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। তাহলে যদি আমাদের একটা পিওর আবেশ, বিশুদ্ধ আবেশ থাকে বর্তনীতে শুধুমাত্র, তাহলে কারেন্টটা কি হবে, কারেন্টটা বিভবের সঙ্গে চলতে পারবে না, পিছিয়ে যাবে, ল্যাগিং বিহাইন্ড করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ফেজ পাল্টে যায় কিন্তু ফ্রিকোয়েন্সি সেম থাকে। আর পিওর ক্যাপাসিটিভে এখান থেকে আমরা কি পাচ্ছি, কিউ ইজ ইকুয়াল টু সি V0 সাইন ওমেগা টি, এবার আই মানে কি, ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু সি V0 ডি অফ সাইন ওমেগা টি বাই ডিটি, সি V0 সাইন মানে হচ্ছে cos ওমেগা টি, ডেরিভেটিভ করছি তাহলে একটা ওমেগা বেরোবে, এখানে নিয়ে নিলাম, তাহলে আই ইজ ইকুয়াল টু ওমেগা সি, আমরা জানি আই বলতে V0 বাই সামথিং আসা উচিত, বিভব বাই রোধ, তো ওমেগা সিটাকে এরকম করে লেখা যায় বুদ্ধি করে, cos ওমেগা টি। তাই যদি হয় তাহলে এটাকে V0, এটাকে XC বলা হয়, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স,
XC = 1/ωc, এরও একক হচ্ছে ওহম। রোধের মতো অ্যাকচুয়ালি কাজ করে। ধারকীয় প্রতিঘাত, বাংলাগুলোই কঠিন। ধারকীয় প্রতিঘাত। এবার cos ωt, এটাকে আমরা কি লিখতে পারি? sin ωt + π/2। তাড়াহুড়ো করছি এই জন্য এরকম হচ্ছে, sin ωt + π/2, ωt প্রথমে লেখার জন্য, অথবা sin π/2 - ωt, কিন্তু ωtটা এদিকে রাখতে হবে, যদি মাইনাস বার করতে চাই মাইনাস বেরিয়ে যাবে, সাইন তো মাইনাস খেতে পারে না, সেজন্য ωt + π/2 নিতে হবে। মোদ্দা কথা হচ্ছে এখানে যদি ফেজর ডায়াগ্রাম বানাই, এখানে I এর ফেজ এর দশা V এর চেয়ে 90 ডিগ্রি এগিয়ে থাকে, আবেশ পিছিয়ে রাখে, ধারক এগিয়ে রাখে কারেন্টকে ভোল্টেজের তুলনায়। যদি ফেজর ডায়াগ্রাম বানাই তাহলে এদিকে হচ্ছে V0, এটা হচ্ছে ωt, তাহলে ωt থেকে π/2 এগিয়ে থাকবে, এটা হচ্ছে ωt ডেস্টিনেশন, এখান থেকে 0 ωt, তো এখান থেকে π/2 90 ডিগ্রি, সাইজ লেন্থে ছোট হবে এটার চাইতে, এটা হচ্ছে I0। এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। আমরা তরঙ্গরূপও তৈরি করতে পারি। তরঙ্গরূপ যদি তৈরি করি এটার, তো ভোল্টেজ যদি এরকম হয়, এটা 90 ডিগ্রি পিছিয়ে আছে, সেই জন্য কী হবে, এর যখন পিক এর তখন মিনিমাম, এর যখন মিনিমাম এর তখন পিক, এর যখন পিক এর তখন মিনিমাম, এর যখন মিনিমাম এর তখন পিক, এর যখন মিনিমাম এর তখন পিক, পিছিয়ে আছে 90 ডিগ্রি, এখান থেকে শুরু হবে। মিনিমামের জায়গায় ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের জায়গায় মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হবে মিনিমাম। এই গ্রাফের যখন ম্যাক্সিমাম, এই গ্রাফের হবে মিনিমাম, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম, এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম, এখানে মিনিমাম, এখানে মিনিমাম, এখানে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম, এখানে মিনিমাম, এখানে মিনিমাম, এখানে ম্যাক্সিমাম, এরকম করে চলবে। আর এটার ক্ষেত্রে একই টাইপের হবে। এটার ক্ষেত্রে কি হবে, ভোল্টেজ তো এরকম নামবে, এটাও 90 ডিগ্রি, কিন্তু প্লাস আছে, প্লাস থেকে উপর থেকে শুরু করব, এর মিনিমাম তো এর ম্যাক্সিমাম, এই গ্রাফের মিন, এই গ্রাফ আয়ের ম্যাক্সিমাম হবে। এরকম করে চলতে থাকবে। এটা হচ্ছে V sin ωt, আর নীলটা হচ্ছে I sin ωt, V0 I0 sin ωt, মানে ওটা V এর, এটা I এর। এখানেও এটা হচ্ছে V এর, V0 sin ωt, এটা হচ্ছে I0 sin ωt। এবং যদি আমরা এই পিওর ইন্ডাকটিভ সার্কিটের পি এভারেজ বার করি তো 0 আসবে, আর পিওর এসি সার্কিটের যদি পি এভারেজ বার করি, ওই ভাই করে পি = ভাই জানি, সেখান থেকে মান বসিয়ে যদি এভারেজ করি, এখানে পি এভারেজ সমান 0 আসবে। অর্থাৎ পিওর ইন্ডাকটিভ সার্কিট এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিট কোনো তড়িৎ ক্ষমতা ক্রিয়া করে না, মান হয় 0। সেজন্য এই প্রবাহকে কি বলা হয়, ওয়াটবিহীন প্রবাহ। কি বলা হয়, ওয়াটবিহীন প্রবাহ। ওয়াটবিহীন প্রবাহ বলা হয় পিওর ইন্ডাকটিভ সার্কিট এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিটের তড়িৎ প্রবাহকে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।